হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেইন টু ইউ ক্যান লার্ন ইংলিশ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি চলে এসেছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর আজকের এই ভিডিও ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেসের উপরে প্রিভিয়াস যে বোর্ড কোশ্চেন্সগুলো আছে তার মধ্য থেকে রাজশাহী বোর্ড 2019-এ আসা কোশ্চেনটির সলিউশন নিয়ে। এবং এই সলিউশনের সময় আমরা যে সকল সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করব সেগুলো কোন নিয়মে ট্রান্সফর্ম হয়েছে তার রুলস সহ বিস্তারিত আলোচনা করব। তো আশা করি তোমরা ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে এই ট্রান্সফরমেশনের সাথে রিলেটেড যে রুলসগুলো সেগুলো জেনে নিবে। তা চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2019-এ আসা কোশ্চেনগুলো। ইতিপূর্বে আমরা কিন্তু দুইটি কোশ্চেন সলভ করেছি, তাই না? একটি হচ্ছে ঢাকা বোর্ড 2019 আর একটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2019। সেখানে আমরা পেয়েছিলাম যে একটি প্যাসেজ দেওয়া আছে এবং সেই প্যাসেজের ভিতর থেকে কিছু কিছু সেন্টেন্সকে সিলেক্ট করে সেগুলো ইন্ডিকেশন দেওয়া হয়েছে যে কিসে ট্রান্সফার করতে হবে। কিন্তু এখানে কোনো প্যাসেজ দেওয়া নেই, রাদার এখানে কি করা আছে, 5টি সেন্টেন্স সেপারেটলি দেওয়া আছে এবং এই 5টি সেন্টেন্সকে তোমাকে ট্রান্সফর্ম করতে হবে পাশে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই নির্দেশনা অনুসারে। এই বোর্ডটি 2019 সালে আসা অন্যান্য বোর্ডের কোশ্চেন থেকে একটু ডিফারেন্ট এবং একটু জটিল বলে তোমাদের কাছে মনে হয়েছে বলে আমি শুনেছি। হ্যাঁ, কিছুটা জটিলও আছে, কারণ জেনারেলি যেভাবে আমরা সেন্টেন্স পেয়ে থাকি বা যেভাবে আমরা ট্রান্সফর্ম করে থাকি তার থেকে একটু ভিন্ন, তবে যে খুব জটিল তা কিন্তু না। হ্যাঁ, দেখো আমরা ট্রান্সফর্ম করা শুরু করলে তোমরা বুঝতে পারবে যে আসলে খুব বেশি জটিল ছিল না। ওকে, তো এই সেন্টেন্সগুলোর দিকে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যেখানে যে 5টি সেন্টেন্স দেওয়া আছে সেগুলোর মধ্য থেকে দেখো এই দুটি দেওয়া হয়েছে আমাদের গঠন অনুসারে যে সেন্টেন্স রয়েছে তার ভিতরে ট্রান্সফার, হ্যাঁ, কমপ্লেক্স এবং সিম্পল। তারপর দেখো সুপারলেটিভ ডিগ্রিটা দেওয়া আছে, মানে এখানে ডিগ্রি থেকে এসেছে। অ্যাসার্টিভ অর্থাৎ সেন্টেন্সের মিনিং অনুসারে যে 5 প্রকার সেন্টেন্স রয়েছে তার ভিতরে পরিবর্তনের ব্যাপার রয়েছে, আরেকটি রয়েছে ভয়েস চেঞ্জের। তার মানে এই 4টি বিষয় থেকেই তোমাদের কিন্তু কোশ্চেন থাকে। ওকে, তা চলো আমরা সরাসরি কোশ্চেনগুলো সলভ করা শুরু করি। প্রথম সেন্টেন্সটি হচ্ছে কি টেল মি ইওর এজ। এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে এটা আসলে কিসে দেওয়া আছে আমাকে একটু খেয়াল করতে হবে। তোমরা সেন্টেন্সের দিকে তাকালে দেখতে পাবে সেন্টেন্সটি খুবই ছোট এবং এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে এবং এটা হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? কিন্তু আমাকে করতে হবে কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স করতে হলে কি করতে হবে, আমাকে দুটা ক্লজ বানাতে হবে, তাই না? তার ভিতরে একটা হবে হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ আর একটি হবে সাবঅর্ডিনেট ক্লজ। তাই ক্লজটাকে আমরা কিভাবে বানাবো, কারণ এখানে আমাদের জেনারেল যে রুলসগুলো পেয়ে থাকি তার থেকে একটু ডিফারেন্ট, তাই না? তো এখানে আমাদের কি কি বিষয় দেওয়া আছে দেখো। প্রথমে দেওয়া আছে ভার্ব আর এখানে দেওয়া আছে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, মানে একটা সিম্পল সেন্টেন্স যেটা আছে ইম্পারেটিভ সেন্টেন্সে। ওকে, তাহলে এখন এখানে একটা বিষয় রয়েছে যে এই অবজেক্টের ভিতর থেকে এই ফ্রেজটাকে ধরে আমাদের একটি ক্লজ তৈরি করতে হবে। তাহলে আমাকে তোমার বয়স বলো, আমাকে বলো তোমার বয়স সম্পর্কে, ব্যাপারটা ঠিক এরকম, তাই না? তাহলে এই জায়গাতে আমরা কি একটা ক্লজ গঠন করে নিতে পারি না যে আমাকে বলো তোমার বয়স কত? তো সিম্পলি কি বলছে দেখো, তোমার বয়স সম্পর্কে আমাকে বলো। আর আমি যখন কমপ্লেক্সে যাব তখন বলবো কি তোমার বয়স কত বা তোমার বয়স কি সেটা সম্পর্কে আমাকে বলো। হ্যাঁ, এরকম একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা এই অবজেক্টটাকে দিয়েই আমরা একটা কি তৈরি করব, একটা ক্লজ গঠন করব। আর এই সেন্টেন্সটা কেমন হবে তাহলে দেখো, টেল মি, এইটুকু তো আমরা লিখে ফেললাম। এরপর এখানে আমরা একটা ডাব্লিউএস ওয়ার্ড ইউজ করব যেটা হবে নাউন ক্লজ মার্কার, কারণ এটা অবজেক্ট আছে নাউন ফ্রেজ, সে নাউন ফ্রেজটাকে আমরা একটা নাউন ক্লজ তৈরি করব। তাহলে কি হচ্ছে দেখো, টেল মি হোয়াট, আমরা যদি ইওর এজকে ঠিকই রাখি তাহলে থাকবে, তাহলে হোয়াট ইওর এজ হয়ে যাবে কি ইজ। তার মানে টেল মি হোয়াট ইওর এজ ইজ, তাহলে তোমার বয়স কি বা কত সেটা সম্পর্কে আমাকে বলো। আমরা আরেকভাবেও কিন্তু এটাকে করতে পারি। কিভাবে? আমরা যদি এখানে হাউ দিয়ে করি, দেখো হাউ ওল্ড ইউ আর, তোমার বয়স কত, এই অর্থে আমরা কিন্তু এভাবে ক্লজ তৈরি করে সেন্টেন্সটিকে একটি
কমপ্লেক্সে রূপান্তর করতে পারি। তাহলে হচ্ছে কি টেল মি হোয়াট ইউর এজ ইজ অথবা টেল মি হাউ ওল্ড ইউ আর। এটা কিন্তু হাউ ওল্ড আর ইউ বললে হবে না, বা হোয়াট ইজ ইউর এজ বললে হবে না, কারণ এটা কোনো কোশ্চেনমূলক সেন্টেন্স নয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই এখানে কোশ্চেন সেন্স থাকলেও আমরা কিন্তু এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে ঢোকাচ্ছি, তাই না? এই জন্য আমরা আমাদের যে অ্যাসার্টিভের যে স্ট্রাকচার সেটাকে ফলো করতে হবে। প্রথমে কি সাবজেক্ট, তারপরে ভার্ব, সাবজেক্ট তারপরে ভার্ব। সাবজেক্টের আগে কিন্তু ভার্ব বসানো যাবে না, কারণ তোমরা এই ভুলটা অনেকেই করে থাকবে যে টেল মি হাউ ওল্ড আর ইউ অথবা টেল মি হোয়াট ইজ ইউর এজ, এরকমভাবে বলা যাবে না, কারণ একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে সবগুলো অ্যাসার্টিভের যে স্ট্রাকচার সেটাকেই ফলো করতে হবে। ওকে, এরপর আমরা যাই দেখো দ্বিতীয় যে সেন্টেন্সটি সেটাতে। এটা কিন্তু আরেকটু জটিল। হ্যাঁ, কেমন? এখানে খেয়াল করো, এটা দেওয়া আছে কিসে? পজিটিভ ডিগ্রিতে। তাহলে পজিটিভ ডিগ্রিতে আমরা জেনারেলি যেটা পেয়ে থাকি যে যাকে তুলনা করা হবে তার মতো যদি আরও কেউ থেকে থাকে তাহলে আমরা প্রধানত পজিটিভ ডিগ্রিটা শুরু করি ভেরি ফিউ দিয়ে, কিন্তু এখানে কি দেওয়া আছে? সাম। তার মানে আমরা জেনারেলি যেটা পেয়ে থাকি দেখো সেটা হচ্ছে কি ভেরি ফিউ, তাই না? তাহলে এখানে কি হতো? ভেরি ফিউ পোয়েটস আর অ্যাজ গ্রেট অ্যাজ টেনিসন। এই স্ট্রাকচারটাকে একটু ডিফারেন্ট করে দেওয়া হয়েছে। এখানে দেওয়া আছে সাম আর এখানে দেওয়া রয়েছে অ্যাটলিস্ট, কারণ আমরা জানি ভেরি ফিউ কিন্তু একটা নেগেটিভ সেন্স, কিন্তু সাম হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্স। ঠিক আছে, তো সেই সামের সাথে অ্যাটলিস্ট শব্দটা যুক্ত করে ভেরি ফিউ এর সেন্সটা দেওয়া হয়েছে। এই জায়গাতেই হচ্ছে আমাদের প্রবলেমটি, যে আমরা অনেকেই এই জিনিসটা বুঝে উঠতে পারিনি আসলে এখানে কি করা হয়েছে। কিন্তু যদি আমরা এটা একটু ধরতে পারতাম তাহলে কিন্তু আমাদের জেনারেল যে নিয়ম তাতে কিন্তু আমরা চলে আসতে পারতাম। তার মানে এখানে সাম এবং অ্যাটলিস্ট এই অংশটুকু দিয়ে আমরা ভেরি ফিউ এর সেন্সটাকে তৈরি করেছি। তার মানে ভেরি ফিউ দিয়ে যে গঠনটা হয়ে থাকে, যেভাবে আমরা ট্রান্সফার করে থাকি, এখানেও ঠিক সেই ট্রান্সফরমেশনটাই আমরা করব। তার মানে সুপারলেটিভ ডিগ্রিতে প্রথমে কি আসে? আমাদের সাবজেক্ট চলে আসবে। তাহলে এখানে সাবজেক্ট কি দেখো? টেনিসন। তাহলে আমরা দিয়ে দিলাম কাকে তুলনা করছি? টেনিসনকে তুলনা করছি, তিনি একজন কবি। তারপরে কি আসবে? আমাদের একটা ভার্ব আসবে, তাই না? এখানে ভার্ব কি আছে? আর। তাহলে এখনকার সাবজেক্ট হচ্ছে যেহেতু আমাদের টেনিসন, তাই আমি এখানে লাগলাম হচ্ছে ইজ। তাহলে টেনিসন ইজ, এরপর করতে হবে কি? আমরা জানি যে ভেরি ফিউ বা সাম এরকম দিয়ে যদি কোনো স্ট্রাকচার থাকে সেখানে নির্দেশ করা হয় যে যাকে তুলনা করছি তার মতো আরও অনেকেই আছে। তো সেই হিসাবে তিনি তাদের মধ্যে একজন, তাই না? তাহলে কারো কোনো কিছুর মধ্যে বা কারো মধ্যে একজন বলতে আমরা কি লাগাই? ওয়ান অফ। তাহলে হচ্ছে টেনিসন ইজ ওয়ান অফ। এবার হচ্ছে আমরা কি করব? যেহেতু সুপারলেটিভ ডিগ্রি করছি, এখানে যে অ্যাডজেক্টিভটি আছে সে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম করে দিব। তাহলে সুপারলেটিভ ফর্মটা কেমন হয়? দি প্লাস গ্রেটেস্ট। হ্যাঁ, তাহলে টেনিসন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। এবার টেনিসনকে আমরা কি হিসাবে তুলনা করছি? আমরা তুলনা করছি কি হিসাবে? পোয়েটস হিসাবে। তাহলে আমরা এখানে কি দিব? সেই নাউনটিকে বসিয়ে দিব। এই আমাদের ট্রান্সলেশনটা হয়ে গেল। তাহলে হচ্ছে টেনিসন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এইখানে একটু চেঞ্জ করে দিয়েছে, তাতেই কিন্তু আমাদের কাছে বিষয়টা মনে হচ্ছে যেন নতুন কিছু। আসলে নতুন কিছু না, একই বিষয়কে একটু টেকনিক্যালি চেঞ্জ করে দেওয়া হয়েছে তোমাদেরকে একটু চেক করার জন্য যে তোমরা আসলে বিষয়টা ঠিকমতো বোঝো কিনা। তাই জেনারেল আলোচনার বাইরেও আমাদের কিন্তু টেকনিক্যাল ব্যাপারটাকে একটু খেয়াল করতে হবে বা সেন্সটা খেয়াল করতে হবে, যেখানে কি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে বা কি আসলে বলা হচ্ছে। ওকে, এরপর আমরা 3 নম্বর যে সেন্টেন্সটি বা সি নম্বর সেন্টেন্সটি দেখে নিই। এখানেও আরেকটু ডিফারেন্ট। হ্যাঁ, এটা কোশ্চেনমূলক, এটাকে অ্যাসার্টিভ করতে হবে, মানে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হবে, কিন্তু জেনারেল নিয়ম থেকে একটু আলাদা। হ্যাঁ, একটু খেয়াল করো। হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট। কি হবে যে আমরা যদি হেরে যাই? ফিল্ড লস্ট করা মানে হেরে যাওয়া। বলছে হেরে গেলে তাতে কি হয়েছে, মানে এমন একটা সেন্টেন্স। হ্যাঁ, হেরে গেলে কি যায় আসে বা কি হবে? হ্যাঁ, এইরকম একটা সেন্স মেনলি কোশ্চেনে দেওয়া আছে। তার মানে এটা বোঝাতে যাচ্ছে যে হেরে গেলে আমাদের কিছু যায় আসে না। তাহলে এটা যেহেতু অ্যাসার্টিভ করতে হবে, তাহলে এই হোয়াট দো এই জায়গাতে, হোয়াটের জায়গাতে আমাকে একটা প্রশ্নবোধকটাকে আমাদের কি করে ফেলতে হবে? একটা ক্লজে রূপান্তর করে ফেলতে হবে। ঠিক আছে, হোয়াট মানে কি হবে, কি হবে, তাই না? এরকম আর কি, বা কি যায় আসে, এরকম একটা বিষয়। তাহলে কি যায় আসে এটাকে আমরা বলবো কি? কোনো কিছু যায় আসে না। তার মানে আমরা যদি হেরেও যাই তাতে কোনো যায় আসে না। তাহলে এই ক্ষেত্রে আমরা হোয়াটের পরিবর্তে কি লিখবো? দেখো যে ইট ডাজ নট
ম্যাটার। হ্যাঁ, ইট ডাজ নট ম্যাটার মানে কোনো কিছু যায় আসে না, তারপরে যেটা আছে সেটা আমরা বসাবো, যে দো দা ফিল্ড, যেহেতু আমরা ওই স্ট্রাকচারের ভিতরে ছিলাম তাই এখানে কি ছিল, বেস ফর্ম ছিল, সেটাকে আমাদের এখানে কি করে ফেলতে হবে, আমাদের তার ফাইনাইট ফর্মটা নিয়ে আসতে হবে, ইজ লস্ট। তাহলে হচ্ছে কি, ইট ডাজ নট ম্যাটার দো দ্য ফিল্ড ইজ লস্ট, মানে আমরা যদি হেরেও যাই তাতেও কিছু যায় আসে না। এখানে কি বলা হচ্ছিল, কি হবে যদি আমরা হেরে যাই, কিছু কি হবে বা এরকম একটা প্রশ্ন আমাদের কাছে, যেটা উত্তর আসলে কোনো কিছুই হবে না। এই সেন্সটা বোঝানো হয়েছে। এরপর আসি আমাদের ডি নাম্বার সেন্টেন্সটা, কি বলা হচ্ছে, মাই ওয়াচ ওয়াজ লস্ট, করতে হবে আমাদের অ্যাক্টিভে, তার মানে এটা একটি ভয়েস চেঞ্জের নিয়ম, এবং এখানে প্যাসিভ দেওয়া রয়েছে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য আমরা নিশ্চয়ই এর আগের যে নিয়মগুলো আছে তার ভিতরে পেয়েছিলাম যে এজেন্ট বা কর্তাকে, এই যে ভার্বটি রয়েছে হারানো, এই হারানোটা কে হারিয়েছে, এখানে কিন্তু বলা নেই কে হারিয়েছে, শুধু বলা হচ্ছে আমার ওয়াচ হারিয়ে গেছে। তাহলে হারিয়েছে কে, আমার ওয়াচ তো আমিই হারাবো, তাই না? তাহলে এজেন্টটা কে হতে পারে, আমি হতে পারি, তাহলে অবশ্যই আমি এখানে কি লাগাবো, সাবজেক্ট হিসাবে আই, তাহলে আই। এবার এই যে ওয়াজ আমরা দেখেছিলাম কি, যে ঠিক মূল ভার্বের আগের যে বি ভার্বটি সেটা হচ্ছে অ্যাক্টিভে আমাদের মূল ভার্বের চেহারা বা ফর্ম, তার মানে এটা যেহেতু পাস্ট পার্টিসিপল আছে তাই না, কিন্তু আমাকে করতে হবে কিসে, পাস্ট টেন্সে করতে হবে, মানে ওয়াজ নির্দেশ করতেছে যে আমাদের এই মূল ভার্বটার ফর্মটা হয়ে যাবে পাস্ট ফর্ম। তাহলে আমি কি লিখবো, তাহলে লস্টের পাস্ট পার্টিসিপল এবং পাস্ট ফর্ম একই, তাই আমি লিখে দিলাম লস্ট। তাহলে আই লস্ট, এবার হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করে ফেলেছিলাম, সেটাকে আমরা পুনরায় অবজেক্টের জায়গাতে নিয়ে আসবো। তাহলে কি লিখবো, মাই ওয়াচ। তাহলে কি দাঁড়ালো, আই লস্ট মাই ওয়াচ, আমি আমার ঘড়িটি হারিয়ে ফেলেছিলাম। এই হচ্ছে আমাদের ডি নাম্বার সেন্টেন্সের পরিবর্তন। এরপর কি হচ্ছে দেখো, হি কনফেস দ্যাট হি ওয়াজ গিলটি, এটা করতে হবে সিম্পল। বিষয়গুলো যেভাবে দেওয়া হয়ে থাকে তার থেকে একটু জেনারেল অবস্থান থেকে বেরিয়ে একটু ডিফারেন্ট নিয়মগুলো দেওয়া হয়েছে। যারা এই ট্রান্সফরমেশন নিয়ে খুব একটা স্টাডি করো না তাদের জন্য কিন্তু আসলেই কোশ্চেনটি কঠিন হয়েছিল বলে আমার কাছে মনে হয়েছে, কিন্তু যারা স্টাডি করে থাকো খুবই সিম্পল হিসাব। দেখো এইটা যা করেছিলাম আমরা, এ নম্বর যা করেছিলাম ঠিক ই নম্বরটা হচ্ছে তার একটু বিপরীত। মানে দেখো এখানে সিম্পল দেওয়া ছিল, কমপ্লেক্স করেছি তাই না, এবং এই ইওর এইজ এটাকে আমরা একটা ক্লজে রূপান্তর করেছি। ঠিক একইভাবে এইখানে যে একটা ক্লজ দেওয়া আছে নাউন ক্লজ, এই নাউন ক্লজটাকে আমাকে একটা ফ্রেজ বানিয়ে অবজেক্ট করে ফেলতে হবে। তার মানে দ্যাট হি ওয়াজ গিলটি, সে যে দোষী ছিল সেটা সে কি করেছিল, হি কনফেসড, সে স্বীকার করেছিল। তার মানে কি স্বীকার করেছিল, সে তার দোষ, সে তার দোষ স্বীকার করেছিল। তার মানে এই গিলটিটাকে আমরা এখানে অ্যাডজেক্টিভ আছে কি করে দিব, নাউন করে দিব, হয়ে যাবে গিল্ট। আর এখানে হি আছে এটাকে আমরা কি করে দিব, পজিটিভ করে দিব, তাহলে হয়ে যাবে কি হিজ। তাহলে এখানে ফ্রেজটা হয়ে যাচ্ছে কি দেখো, হিজ গিল্ট। তাহলে আমরা যদি এখন সেন্টেন্সটা লিখি তাহলে কি দাঁড়াবে, হি কনফেসড হিজ গিল্ট। তাহলে আমি সেন্টেন্সটা লিখেছি, দেখো কি লিখছি এখানে, হি কনফেসড হিজ গিল্ট। ঠিক এরকম। তাহলে হিজ গিল্ট মানে তার দোষ, এটা কি করেছিলাম আমরা, কমপ্লেক্স করার সময় একটা ক্লজে রূপান্তর করেছিলাম। তাহলে এখানে একটা নাউন ক্লজ মার্কার হিসেবে দ্যাট নিয়ে আসলাম, হিজটা হয়ে গেল হি, যেহেতু এটা পাস্ট টেন্সের ঘটনা, আর গিল্টটাকে আমরা গিল্টি অ্যাডজেক্টিভ বানাবো, তাহলে এটাকে একটা লিঙ্কিং ভার্ব ইউজ করতে হবে। তার মানে হি ওয়াজ, GUILTY। দেখো আমরা কিন্তু আগেরটা আবার ফিরে এসেছি, দ্যাট হি ওয়াজ গিল্টি। তাহলে দ্যাট হি ওয়াজ গিল্টি, এইখানে আমরা কি করেছি, যে হোয়াট, এই হাউ, তারপরে দ্যাট, এগুলো হচ্ছে কি নাউন ক্লজ মার্কার, এগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন না। রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার আলাদা, শুধু প্রোনাউন হিসেবে ব্যবহার আলাদা, আবার নাউন ক্লজ মার্কার হিসেবে ব্যবহার কিন্তু আলাদা। এই ব্যাপারগুলো কিন্তু আমাকে খেয়াল করতে হবে। তার মানে হি কনফেসড হিজ গিল্ট, তাহলে হিজ গিল্ট আমরা কোথা থেকে পেলাম, হি ওয়াজ গিল্টি, এটাকে আমরা নাউন ফ্রেজ বানিয়ে ফেললাম। তাহলে ক্লজটা একটা ফ্রেজে রূপান্তরিত হয়ে গেল, এবং এখানে আমাদের একটা ফাইনাইট ভার্ব থাকলো, আর কোনো ফাইনাইট ভার্ব না থাকার বিধায় এটা আমাদের একটি সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এবং গঠনটা কেমন হলো, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। এই হয়ে গেল আমাদের ট্রান্সফরমেশনটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লিয়ারলি। তো তারপরে যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি চেষ্টা করবো বিষয়গুলোকে আরও ক্লিয়ার করতে। তো দেখো খুবই ছোট্ট বিষয়, সেন্টেন্সগুলো খুব বেশি বড় না, কিন্তু টেকনিক্যালি একটু
ঘুরিয়ে দেওয়ার কারণে তোমাদের অনেকের কাছে কঠিন মনে হয়েছিল, কিন্তু আমরা যখন সলভ করলাম দেখলাম যে আসলে এখানে তেমন কঠিন কিছু না। তো ডিয়ার স্টুডেন্টস, এভাবে আমরা 2019 সালের প্রত্যেকটা ব্রড কোশ্চেন সলভ করার পরে আমরা রুলসে চলে যাব। তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে আসলে কোন কোন বিষয়গুলো আমাদের পরীক্ষাতে এ পর্যন্ত এসেছে, তাহলে সেগুলোকে আমরা একটু বেশি গুরুত্ব দিতে পারবো। তো সেই হিসাবে ধারাবাহিকভাবে রুলসগুলো আলোচনা শুরু করলে তোমাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তবে প্রিভিয়াস যে ক্লাসগুলো ইতিমধ্যে নেওয়া হচ্ছে সেগুলোকে পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এখানে গিয়ে ভিডিও ক্লাসে চলে যেতে পারো, অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গেলেও দেখো এই যে এখানে আমি ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি ট্রান্সলেশন অফ সেন্টেন্সেস বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ড 2019-এর কোশ্চেনটি দেওয়া হয়েছে। এভাবে তোমরা পেয়ে যাবে। দেখো এখানে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার, তারপর হচ্ছে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার, এবং এগুলোর উপরে কিন্তু আলাদা আলাদা করে প্লে লিস্ট করা আছে। হ্যাঁ, দেখো ইউনিট ভিত্তিক, লেসন ভিত্তিক কিন্তু প্লে লিস্ট করা আছে। তোমরা এখানে গেলেই আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপারের যে ক্লাসগুলো সেগুলো ধারাবাহিকভাবে এখানে পেয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই হলো আজকের মতো আলোচনা। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 2019-এ আসা ট্রান্সফরমেশনের উপরে যে কোশ্চেনটি সেটা নিয়ে। তো সেই ক্লাসেও তোমাদের সাথে আবার কথা হবে। এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, বাই।